প্রবাসী যে ভাইরা আছে এবং বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের উপরে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা অবশ্যই তুলে নিতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদ ভুঁইয়ার যে অপতথ্য প্রচার করা হচ্ছে এটা নিয়ে কথা বলবো। আর 3 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা জামায়াত ইসলামীর সাথে যে দলগুলো জোটে আছে তারা কখনোই সরকার গঠন করতে পারবে না। হ্যাঁ বন্ধু, জামাত ইসলামীর সাথে জামাত ইসলামী সহ যারা জোটে আছে তারা কখনোই এই বাংলাদেশে সরকার খুব সহজে গঠন করতে পারবে না। এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রবাসী ভাইয়েরা ও বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা, আজ একটা ঘরে যেমন 4টে খুঁটি থাকে তাহলে একটা ঘর স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারে, মিনিমাম 4টি। তো বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, ভয়াবহ দুর্যোগ, সেই দুর্যোগকে কিন্তু মোকাবেলা করে যাচ্ছে এই বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধারা। গতকালকে লাইভে দেখলাম যে বাংলাদেশের একজন সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর তিনি লাইভে এসে বেশ কিছু কথা বলেছেন। তো আসলেই ওনার কথাগুলো অনেক যুক্তি আছে, ওনার কথাগুলো অবশ্যই যৌক্তিক আছে। সেটা এই কারণে বলছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে মাসে লাখে 10,000 দিতে প্রস্তুত আছে, তবে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং বাসস্থান কতখানিক আপনারা নিরাপত্তা দিতে পারবেন বা দিতে পারছেন, এটা কিন্তু একটা বিষয়। আজকে আপনারা আমাদের কাছ থেকে বা বাংলাদেশের প্রবাসী ও কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে যে ট্যাক্সটা নিতে চাচ্ছেন সেটা আমরা দেব, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে আমাদের সন্তানদের চিকিৎসা, আমাদের সন্তানদের খাদ্য, বস্ত্র, এগুলো আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমরা অবশ্যই দিতে বাধ্য আছি। আর প্রবাসী ভাইদের কথা বলতেই হবে, তারা নিজের পরিবার পরিজন ও আত্মীয় স্বজন সব পরিত্যক্ত করে ওই দূর প্রবাসে পাড়ি জমিয়েছে অর্থের সন্ধানে, রিজিকের সন্ধানে। তারা বাংলাদেশে যে রেমিডেন্সটা পাঠায় সেই রেমিডেন্সের উপরে ভিত্তি করে বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক চাকাটা ধীরে ধীরে মজবুত হয়েছিল। আমরা দেখেছিলাম বিগত প্রধান উপদেষ্টা ইউনূস তিনি কিন্তু কিছু রেমিডেন্স আমাদের জনগণের সামনে উপস্থাপন করে গিয়েছিল যে আমাদের রিজার্ভ আছে। তাহলে সেই রেমিডেন্স এখন আস্তে আস্তে কমছে কেন? আজ এই প্রবাসী ভাইয়েরা যে রেমিডেন্স বাংলাদেশে পাঠাচ্ছে তা দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব হচ্ছে, কিছুটা মানে অনেকটাই সবল হচ্ছে। এখানে বাংলাদেশি প্রবাসী যে ভাইয়েরা আছে তারাও দিবে, কিন্তু কথা হচ্ছে একটা, তার যখন কর্মক্ষমতা থাকবে না, তার যখন শরীরে আর বল থাকবে না, তখন তার বেকার ভাতা কি দিতে পারবেন? তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের খাদ্য, বস্ত্র, বাসস্থান আপনি কত পার্সেন্ট নিশ্চিত করবেন? সেটা যদি বলতে পারেন তাহলে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমরা ট্যাক্স দিতে প্রস্তুত আছি। এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। আর কে কোথায় বা কে কিভাবে মন্তব্যটা প্রকাশ করবে আমার জানা নেই। এখন কথা বলবো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে, হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদ ভুঁইয়া তাদের বিষয়ে একটা গুজব উঠে এসেছে। 25 কোটি টাকার একটা গুজব উঠে এসেছে। তো এটা আসলে কি বলবো যে বাংলাদেশের মিডিয়াগুলো এরা এতটাই নোংরা মনের মানুষ, এরা নিরপেক্ষ নিউজটা কখনোই করতে চায় না। আমরা দেখলাম কিছুদিন আগে যে জামায়াতের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা, ওনার ওখানে ভুলভাল তথ্য প্রকাশ করে তাকে অপমানিত বা তাকে বেইজ্জতি বা তাকে লাঞ্ছিত করা হয়েছে।
কিন্তু আসলে বিষয়টা কি 100% প্রমাণ করতে পেরেছেন যে সে আসলে দুর্নীতিবাজ? তাহলে এখানে আজকে সোশ্যাল মিডিয়াতে এবং অনলাইনে দেখতে পারছি বিভিন্ন নিউজ, বিশেষ করে নর্মাল যে চ্যানেলগুলো আছে বা ইউটিউব, ফেসবুক, এইসব কিছু মিডিয়াতে দেখা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের হাইলাইটস পর্যায়ে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা কিন্তু এখনও প্রচার করেনি। তারা যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণ হয়েছে। এখানে একটা কথা বলতেই হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশের 5,000 কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়েছে। এটা নিয়ে তো কোনো মিডিয়া কথা বলেনি, এটা নিয়ে তো কোনো তোড়পাড় হয়নি। তাহলে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদের পিছনে এই সোশ্যাল মিডিয়াগুলো কেন লাগে? এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন থাকবে। মূলত সত্য বলতে যে হাসনাত আবদুল্লাহ যেভাবে বাংলাদেশের ইতিহাসে একটা নির্বাচন করে দেখাইছে সেটা কিন্তু কারোর পক্ষে কখনোই সম্ভব না। তার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে নির্বাচন করা লাগেনি। কিন্তু বাংলাদেশের বেশি দূরে যাব না, রাজধানী পর্যায়ে যে সিটগুলো আছে সেখানে দেখা গেছে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের কিন্তু সম্ভাবনা রয়ে গেছে। তাহলে এখানে হাসনাত আবদুল্লাহ যদি সে এই টাকাটা খেয়েই থাকবে তাহলে জনগণ পকেট থেকে টাকা দিয়ে তাকে কেন নির্বাচন করতে দেবে? আসলে এগুলো গুজব, এগুলো তাদেরকে মানে শৃঙ্খেট করার জন্য বা তাদেরকে হেয় প্রতিপূর্ণ করার জন্য যেসব সোশ্যাল মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে, আমি তাদেরকে বলতে চাই আপনারা এই নোংরা মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন এবং যেটা সত্য সেটা প্রকাশ করার চেষ্টা করুন। তো বন্ধুরা, এবার আমাদের তৃতীয় বিষয় নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে জামায়াত ইসলামীর সাথে যারা জোটে আছে, জামায়াত ইসলামী সহ, এরা কখনো ক্ষমতা বা 100% ভোট পেয়েও এরা কখনো সরকার গঠন করতে পারবে না। কেন পারবে না সেটা হচ্ছে আমরা বিগত 26-এ যে নির্বাচনটা দেখলাম 12ই ফেব্রুয়ারি, সে নির্বাচনটা কিন্তু প্রথম অবস্থায় প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ এটা কিন্তু অনুভব করেছে, এটা কিন্তু দেখেছে। এমন এর অনেক প্রমাণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে রয়ে গিয়েছে। তো এখানে আপনারা যতই ইনসাফ কায়েম করতে চান বা একটা সুষ্ঠু গণতন্ত্র ও সুষ্ঠুভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চান, বাংলাদেশের অর্থনৈতিকভাবে উন্নতি করতে চান, এক কথায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তারা কেউ কখনোই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। কেন পারবেন না সেটা হচ্ছে আপনারা পাশ করলেও আপনাদেরকে ফেল দেখানো হবে গত নির্বাচনের মতো। তো এখানে একটা কথা বলতেই হচ্ছে যে না বলে পারছি না, সেটা হচ্ছে আপনারা সবথেকে বড় ভুল করেছেন এই নির্বাচনের কিছু কিছু সিস্টেম ব্যবস্থাকে পরিবর্তন না করে নির্বাচনে এসেছেন। সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন কিন্তু এখনও এই সিস্টেম ব্যবস্থা যদি আপনারা চেঞ্জ করতে না পারেন তাহলে আগামীর দিনগুলো আপনাদের আরও খেসারত দিতে হবে। এই নির্বাচন সিস্টেম ব্যবস্থা এটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, আমি একটু ধারণা দিয়ে যাব বা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখেন, এখানে বিগত 17 বছর শেখ হাসিনা দেশ পরিচালনা করেছে, সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। সেখানে কিন্তু ভারত তাদেরকে বাহবা দিয়েছে এবং শেখ মুজিবরকে শেষমেশ জাতির পিতা হিসেবে আখ্যায়িত করেছে। এখন আজকে একটা মিডিয়াতে দেখলাম যে ভারতের হাই কমিশন জিয়াউর রহমানের স্বাধীনতা প্রকাশ করাতে খুব বাহবা দিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে তারা আওয়ামী লীগকেও বাহবা দিচ্ছে, তারা বিএনপিকেও বাহবা দিচ্ছে, বা তাদেরকে নিয়ে এই দুই রাষ্ট্রনায়ককে নিয়ে তারা বিভিন্নভাবে হাইলাইটস করার চেষ্টা করছে। এখনে আমি বলতে চাই যে একটা সময় আমরা দেখেছি যে
বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা কিন্তু সার্বিক দিক দিয়ে পাকিস্তানের সাথে সম্পৃক্ততাভাবে বা আন্তর্জাতিক যে রাজনৈতিক মহলগুলো আছে সেখানে কিন্তু পাকিস্তানের সাথে সমন্বয় করে তারা পথ চলেছে। এখন ইদানিং দেখা যাচ্ছে যে তাদের ভিতরে ৭১-এর চেতনাটা খুব জাগ্রত হয়েছে, খুব গর্বিত তারা। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো একটাই, যে আপনারা ৭১-এর চেতনা সে আওয়ামী লীগের মতো বিক্রি করতে চাচ্ছেন, তাহলে আপনাদের সংগঠনের জন্ম কত সালে? আপনারা যে ৭১-কে বেশি প্রাধান্য দিচ্ছেন বা ৭১ নিয়ে খুব নাচানাচি করছেন, মাখামাখি করছেন, আপনাদের জন্ম হয়েছে কত সালে? বিএনপি আনুষ্ঠানিকভাবে ১৯৭৮ সালে তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। তাহলে তারা ৭১-এর পরে এসেও এখন সেই ৭১-এর চেতনাকে বুকে ধরেই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। এটা কিন্তু একটা হাস্যকর বিষয়, এটা কিন্তু একটা মন্তব্যের বিষয়। আমি এই দেশের নাগরিক, এটা গণতন্ত্রের রাজনীতি বা গণতন্ত্রের রাষ্ট্র, এখানে আমি আমার মতামত ব্যক্ত করব, প্রকাশ করব, এটাই স্বাভাবিক। তো আমি আমার জায়গা থেকে এটাই বলতে চাচ্ছি, এই ৭২-এর সংবিধানের প্রাধান্য কিন্তু আওয়ামী লীগ সরকারও দিয়েছে, আবার এখন দেখছি বিএনপি সরকারও দিচ্ছে। আসলে সত্য বলতে কি, এই সংবিধান ভারত লিখে দিয়েছে, যার কারণে যারাই ভারতের দালালি করে তারা এই ৭২-কে বুকে ধারণ করে লালন পালন করে তারা লুটে পুটে খেয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আসল সত্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।